আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। মাঝখানে অনেকগুলো মাস গিয়েছে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের কেউই পরস্পরের সাথে কথা বলতে আগ্রহী ছিলেন না। কিন্তু অবশেষে দুই দেশের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। পুতিন ও জেলেনস্কি উভয়ই অবশেষে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন, যদিও আসলেই তারা কথা বলতে চান কিনা কিংবা এই সংলাপের বিষয়ে তারা কতটা আন্তরিক তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। Українці. Сьогодні Верховна Рада попрацювала доволі результативно. জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সাথে সংলাপের বিষয়ে তার একটি পরিকল্পনা রয়েছে, যা আগামী নভেম্বরে তিনি ইউক্রেনের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পৌঁছে দেবেন। তবে পুতিন কি ভাবছেন আনুষ্ঠানিকভাবে তিনি তা এখনও প্রকাশ করেননি। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে অভিযান চালিয়েছিল 2014 সালে, যখন তারা ক্রিমিয়া জয় করে নেয়। আর 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যুদ্ধরত নেতারা সুনির্দিষ্ট শান্তির শর্তাবলী নির্দিষ্ট করেছিল, যেগুলো পূরণ করার জন্য অপর পক্ষকে তাদের যুদ্ধের লক্ষ্যগুলি নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে ইউক্রেনের দাবি হল ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের একটি অংশ থেকে দখলদারি রাশিয়ান সেনাদের সরে যেতে হবে। অন্যদিকে পুতিন ইউক্রেনকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছেন। গত মাসে জেলেনস্কি নতুন করে আরেক দফা ঘোষণা দিয়েছেন। এর আগে 2022 সালে জেলেনস্কি 10 দফা শান্তি প্রস্তাব পেশ করেছিলেন। এবার সেখান থেকে সরে এসে তিনি মাত্র 4 দফা প্রস্তাব ঘোষণা করেছেন। জেলেনস্কির মোটা দাগে দাবি হল রাশিয়া সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে এবং ক্রেমলিনকে আরও নিশ্চয়তা দিতে হবে যে তারা আর কখনো ইউক্রেনে আক্রমণ করবে না। একই সাথে জেলেনস্কি কূটনৈতিক পন্থায় এই যুদ্ধ শেষ করার আহ্বান জানান। জেলেনস্কি তার পশ্চিম ইউরোপীয় মিত্রদের আহ্বান জানিয়েছেন যাতে তারা রাশিয়াকে নিয়ে আলোচনার উদ্যোগ নেন, কেননা রাশিয়া সম্পৃক্ত না হলে কূটনৈতিক পন্থায় এই যুদ্ধের সমাধান করা সম্ভব হবে না। ইউক্রেনের সাম্প্রতিক বিজয় যাত্রাটির সূচনা হয় পশ্চিম রাশিয়ার কুরস্ক শহরে এবং তার আশেপাশের অঞ্চলে বিজয় ছিনিয়ে নেবার মাধ্যমে। এই বিজয়কে আরও সংহত করার জন্য জেলেনস্কি অর্থনৈতিক ও সামরিক সহায়তা বৃদ্ধি করার জন্য মিত্রপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন। জেলেনস্কির এসব তৎপরতার মূল উদ্দেশ্য হল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। জেলেনস্কি আরও জানিয়ে দিয়েছিলেন যে তিনি আগামী নভেম্বরে প্রেসিডেন্ট বাইডেনের কাছে তার যুদ্ধ সমাপ্তি পরিকল্পনা উপস্থাপন করবেন। রাশিয়া যুদ্ধের শুরুতে সংলাপে মোটেও আগ্রহী ছিল না। পুতিনের মূল লক্ষ্য বরাবরই যুদ্ধের মাঝেই নিহিত ছিল। Уважаемые коллеги, признательны таджикистанским и афганским партнерам за организацию. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমাদের ভূখণ্ডে যেখানে যেখানে তাদের উপস্থিতি আছে সেগুলোকে সমরাস্ত্রমুক্ত করা এবং রাশিয়ার জন্য বিদ্যমান হুমকিগুলো নিরসন করা আমাদের লক্ষ্য। এসব লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য ইউক্রেন যেসব প্রস্তাবনা দিয়েছে আমাদের কাছে তা মোটেও প্রত্যাশিত নয়। রাশিয়া বরাবরই সংলাপে এভাবেই অনীহা জানিয়ে আসলেও কিন্তু গত সপ্তাহে হুট করেই প্রেসিডেন্ট পুতিন সংক্ষিপ্ত এক বক্তব্যে আলোচনার জন্য আগ্রহ প্রদর্শন করেন। পুতিন বলেন, যদি আলোচনার ইচ্ছে থাকে আমরা তা প্রত্যাখ্যান করব না। আমরা কখনোই ইউক্রেনের সাথে আলোচনা করতে অসম্মত ছিলাম না। বিশ্লেষকরা পুতিনের এ কথার তাৎপর্য নিয়ে সংশয়ে পড়ে গিয়েছেন। পুতিন কি তাহলে যুদ্ধ টানতে টানতে ক্লান্ত হয়ে এমনটা বলেছেন? কেননা যুদ্ধ চলছে 2 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু রাশিয়া বা ইউক্রেন কেউই এখনও পর্যন্ত পুরোদস্তুর বিজয় দাবি করতে পারেনি। রাশিয়া যুদ্ধের শুরুতে যেভাবে স্থল আক্রমণ করেছিল এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ প্রধান শহরগুলোর কর্তৃত্ব অর্জন করতে চেয়েছিল, ইউক্রেনের সেনারা তা রুখে দিতে সক্ষম হয়। পরের বছর ইউক্রেন রাশিয়ানদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি পাল্টা আক্রমণ শুরু করেছিল, কিন্তু তাতে তেমন কোনো সফলতা পায়নি। এমনকি রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের কয়েকশো মিটার ভেতরেও ইউক্রেন যেতে পারেনি।
বরং ইউক্রেনীয় সেনারা একরের পর একর রাশিয়ার পুঁতে রাখা মাইনের কারণে বিপর্যয়ের মুখে পড়ে। ইউক্রেনের আর্টিলারি এবং রকেট ব্যারেজের সেনারা ভীষণভাবে হতাহতের শিকার হয়। সেই বছরই পুতিন আবার নতুন করে আক্রমণ শুরু করেন এবং রাশিয়া পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। পুতিন এখনো পর্যন্ত ইউক্রেন যুদ্ধে নিজেকে সফল দাবি করছেন। ডনবাসে রাশিয়ার অর্জন আসলেই তাৎপর্যপূর্ণ। রাশিয়া এখন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ও যোগাযোগের অন্যতম হাব পোকরভস্ক শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাইছে। সে লক্ষ্যে রাশিয়া পুরো ইউক্রেন জুড়ে আর্টিলারি ফায়ার এবং রকেট এবং সশস্ত্র ড্রোন হামলার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাশিয়ার নিরবিচ্ছিন্ন বোমা হামলায় ইউক্রেনের অসংখ্য আবাসন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। দীর্ঘদিন রাশিয়ার আক্রমণের কোনো প্রতিক্রিয়া ইউক্রেন সেনারা দেখাতে না পারলেও অবশেষে ইউক্রেনীয় সৈন্যরা একদমই অপ্রত্যাশিতভাবে রাশিয়ার সীমান্ত অতিক্রম করে আক্রমণ শুরু করে। ইউক্রেনের এবারের হামলা বেশ সফলতা পেয়েছে, তবে রাশিয়ার সীমান্তের ভেতর প্রায় কয়েক ডজন বর্গমাইল এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়। রাশিয়ার কুরস্ক অঞ্চলের বড় একটি অংশ ইউক্রেন নিজেদের জিম্মায় নিয়ে নেয়। ইউক্রেনের সেনাবাহিনীর সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি সেনাদেরকে পুরস্কার প্রদান করেছেন। এ সময় জেলেনস্কি বলেন, ইউক্রেন বাহিনী দেখিয়ে দিয়েছে যে তারা বিশ্বকে অবাক করতে জানে। আমাদের সেনারা প্রমাণ করেছেন যে তারা কেবল দখলদারদের অপ্রতিরোধ শক্তিকে প্রতিরোধ করেনি, বরং ইউক্রেনকে সুরক্ষিত রাখার জন্য তারা দখলদারদেরকে বিপর্যয়ের মুখেও ফেলেছে। ইউক্রেন এরই মধ্যে দেশীয়ভাবে উৎপাদিত ড্রোনগুলির একটি অ্যারে তৈরি করেছে, যা রাশিয়ার অভ্যন্তরে বহু দূর গিয়ে টার্গেটে আঘাত হেনেছে এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি জাহাজও ডুবিয়েছে। প্রশ্ন হল, যুদ্ধে কে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে? কাগজে কলমে পারমাণবিক শক্তিধর রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপে কিছুটা ধীর হলেও তাদের কৌশলে সফলতা বেশি। ধারণা করা হয় রাশিয়া প্রায় 6 লাখ সেনাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে সম্পৃক্ত করেছে। একই সাথে ভারী সমরাস্ত্র এবং দেশীয়ভাবে তৈরি ড্রোনের পাশাপাশি ইরান থেকে আমদানি করা নানা ধরনের ড্রোনও রাশিয়া ব্যবহার করছে। উত্তর কোরিয়াও রাশিয়াকে রকেট সরবরাহ করেছে। পেট্রোলিয়াম বিক্রি করে রাশিয়া যথেষ্ট পরিমাণ অর্থ আয় করেছে, যার সিংহভাগ এসেছে চীন ও ভারত থেকে। মার্কিন কর্মকর্তাদের মতে রাশিয়ান বাহিনীর হতাহতের সংখ্যা 3 লাখেরও বেশি। রাশিয়ান সেনাদের 1/3 যুদ্ধে মারা গিয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করছে, যদিও আমেরিকার এই পরিসংখ্যানের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তবে রাশিয়ার মৃত ভিকটিম পরিবারগুলো আফসোস করছে। অভিযোগ আছে, কিন্তু পুতিন আরও লাশের বিনিময় হলেও তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। পররাষ্ট্র নীতি বিষয়ক জার্নাল রেসপন্সিবল স্টেট ক্রাফটের একটি নিবন্ধ থেকে জানা যায়, দখল এবং শোষণমূলক কৌশলের মাধ্যমে রাশিয়া যদি ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে তা অসম্ভব লক্ষ্য হিসেবেই প্রমাণিত হবে, আর রাশিয়ার জন্য বিষয়টি সুখকর হবে না। রাশিয়া যুদ্ধে যেটুকু সফলতা পেয়েছে সেগুলো কাজে লাগিয়ে তারা পশ্চিমা বিশ্বের সাথে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায়। অন্যদিকে ইউক্রেনের বড় সীমাবদ্ধতা হল তারা তাদের সামরিক তৎপরতা পরিচালনার জন্য এখনও বিদেশি শক্তির ওপরই নির্ভর করছে। ইউক্রেন সেনারা যেসব সমরাস্ত্র ও সমরযান ব্যবহার করছে তার বেশিরভাগই এসেছে আমেরিকা সহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে। ইউক্রেন সেনা নিয়োগের ক্ষেত্রেও জটিলতার মুখে পড়েছে। দেশীয়ভাবে গোলাবারুদ, বিস্ফোরক ও সমরাস্ত্র উৎপাদনেও ইউক্রেন অনেকটা পিছিয়ে রয়েছে। গত মাসে হার্ভার্ড ইউনিভার্সিটির বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউক্রেনের মিত্র গুরুতরভাবে আহত এবং আরও নিখোঁজ অন্তত 1,30,000 ব্যক্তির একটি ধারণা দিয়েছে। গত এপ্রিল মাসে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট করার হার বৃদ্ধির জন্য জেলেনস্কি যোগদানের বয়স 27 বছর থেকে 25-এ নামিয়ে আনেন। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন যে খোদ ইউক্রেনের নীতি নির্ধারকেরাও বুঝে গিয়েছেন যে তারা এই যুদ্ধে জিততে পারবে না।
জনগণও তাই যুদ্ধের আগ্রহ হারিয়ে ফেলেছে। অহেতুক যুদ্ধক্ষেত্রে গিয়ে কেউই মরতে রাজি নয়। আবার কিছু কিছু বিশ্লেষক এমনও মনে করেন যে ইউক্রেন অনেক বড় শক্তির সাথে মোকাবেলা করছে এবং সে দৃষ্টিতে চিন্তা করলে এখনও পর্যন্ত তারা বেশ ভালো পারদর্শিতা দেখিয়েছে। এই বিশ্লেষকরা বরং ইউক্রেনের বিদ্যমান দুর্বলতা এবং অস্ত্র ব্যবহারে তাদের সীমাবদ্ধতার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দায়ী করছেন। তাদের মতে যদি ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকে এবং গতি লাভ করে তাহলে সামনের দিনগুলোতে ক্রেমলিন বড় কিছু সংকটে পড়তে পারে। তারা মনে করেন ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের অবশ্যই ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে যে কোনো স্থানে টার্গেটে আঘাত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে হবে। জেলেনস্কি নিজেও মনে হচ্ছে পশ্চিমা মিত্রদের দ্বিধাটি অনুধাবন করতে পেরেছেন, আর সে কারণেই তিনি এককভাবে প্রেসিডেন্ট বাইডেনের উপর ভরসা রাখতে আর রাজি নন। এ কারণে তিনি তার ইউক্রেন যুদ্ধ বিষয়ক পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন নয় বরং আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সাথেও দেখা করবেন বলে আভাস দিয়েছেন। Такої війни ми крок за кроком рухаємось до повноправного членства в ЄС. আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।